বাইরে বিধ্বস্ত সড়কে দাঁড়িয়ে চলচলে অশ্রুতে উপচে পড়া দৃষ্টিতে চেয়ে থাকলো শিশির। নিজের হাতকে মুষ্টিবদ্ধ করে গুটিয়ে নিল। অনুভূতির দোলাচলে তার হৃদয় আজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এক সপ্তাহ পর রোমের পুলিশ দপ্তর থেকে ধীর পায়ে নত মুখে বেরিয়ে আসতে সামনের দৃশ্যপট থমকাতে বাধ্য করল আসমানকে। ছলছল দৃষ্টিতে তার জন্য অপেক্ষারত নিহাত, কিন্তু ছেলেটি নয়, বরং তার পাশে দাঁড়িয়ে থাকা বেলাল রেমানের দৃষ্টি কাড়ল তার। নিজেকে প্রশান্ত রেখে এগুলো মুখোমুখি হলো মানুষটির। তার প্রজ্বলিত নয়নে গভীর দৃষ্টিপাত ঘটালেন বিলাল। বুকে উভয় হাত ভাঁজ করে জিজ্ঞেস করলেন, ভালো আছো? ভিন্ন দিকে চেয়ে পরিহাসের হাসি আড়াল করলো আসমান, তারপর বিড়বিড় করল, আপনি সব জানতেন তাই না? শুরু থেকে অবশ্যই নয়, তবে আমারও সোর্স আছে। কেবি গ্রুপের সমতুল্য না হলেও নেহাতের কম কিছু নয় ডিয়ার। স্বীকার করে নিল বিলাল। কপালে আঙুল ঘষে একটি দীর্ঘশ্বাস নির্গত করে যুক্ত করলেন, কিন্তু ততদিনে আমার মেয়েটা আপনার নিজের মেয়ে নয়, দত্তক নেওয়া যমজ সন্তান। আসমানের কণ্ঠে হতচকিত হয়ে তাকালেন বিলাল। নিহাত নিঃশব্দে একবার নিজের গুরু এবং আবার রেমান অধিপতির দিকে নজর বুলিয়ে চলেছে। হস্তক্ষেপ করার কোনো বাসুর নেই তার, শুধু নীরব পর্যবেক্ষণ। বিলালের সরু গুফের নিচে অধরে ফুটল এক অমায়িক পুষ্পধারা। ইউ আর ইন্টেলিজেন্ট আরন্ট ইউ? আমাকে কোনো সুযোগ দিয়েছেন? বিষয়টি ব্যক্ত করার কোনো আগ্রহ না দেখে সরাসরি প্রশ্ন ছিল আসমান। কঠিন তার দৃষ্টি, তাতে বিলাল রেমান মাথা নুইয়ে কিঞ্চিত হাসলেন। পরবর্তীতে আকাশের পানে চাইলেন। তার দৃষ্টি অব্যক্ত এক অনুভূতি প্রদর্শিত হলো, যার অর্থ উদ্ঘাটন করা দায়। আয়শার ছেলে তুমি? আসমান সর্বাঙ্গে যেন বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, এমন ভঙ্গিতে কম্পিত হয়ে উঠল পাথর মানব। তার অনুভূতি শূন্য দৃষ্টি জুড়ে বর্তমানে বিস্ময় সর্বোচ্চ। সর্বাঙ্গে যেন বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, এমন ভঙ্গিতে কম্পিত হয়ে উঠল পাথর মানব। তার অনুভূতির জন্য দৃষ্টিজোড়া বর্তমানে বিস্ময় সর্বোচ্চ পর্যায়ে, বিস্ময় যা নিজের জীবনে এই পূর্বে কোনোদিনও অনুভব করেছে কিনা স্মরণে নেই। এই ব্যক্তির কণ্ঠে নিজের মায়ের নাম শুনতে পাবে তা কাশ্মীকালেও ধারণা করেনি তার বিচক্ষণ মস্তিষ্ক। আপনি? তিত্তির করে কাঁপতে থাকলো তার অধৈর্যরা। শব্দগুচ্ছ দলা পাকিয়ে গেল কণ্ঠনালীতে, শক্ত একটা ঢোক গিলতে হলো তাকে। এই কেমন দোলাচল! এগিয়ে এলেন বিলাল, নিজের একটি হাত স্থাপন করলেন আসমানের কাঁধে, তার উষ্ঠ যথারীতি উদ্ভাসিত অমায়িক হাসির আস্ফালনে। গো ব্যাক টু বাংলাদেশ আসমান, নেভার কাম ব্যাক। এতটুকু বলে বিলাল রেমান উল্টো খুললেন। কিছুটা দূরেই অপেক্ষারত গাড়িতে চড়ে বসলেন। সড়ক ধরে তার দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়া পর্যন্ত তাকিয়ে থাকলো আসমান। তার হাঁটুর জোর কমে এলো সহসায়। মাটিতে বসে পড়ার আগে নিহাদের শক্তিশালী বাহুডোর তাকে আলিঙ্গন করে নিল চারপাশ হতে। জীবনের প্রথমবার কোনো মিশনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দ্য কিলিং মেশিন আসমান। তবে তা নিয়ে বিন্দুমাত্র আফসোস অনুভূত হচ্ছে না তার, বরং শুধু একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছে মস্তিষ্ক জুড়ে। এই কি তবে সমাপ্তি? হ্যাঁ। ভ্রুকুটি করে যেন উত্তর দিল তার ভাগ্যদেবতা। তবে কি দরকার ছিল আবেগের? যন্ত্রণা বৃদ্ধির উদ্দেশ্যে ভাগ্য পরিপূর্ণ শুধুমাত্র যন্ত্রণা এবং যন্ত্রণায়, হোক তা ব্যর্থতার কিংবা বিচ্ছেদের। অতিবাহিত হয়েছে মাস তিনেক। দেশের প্রকৃতিতে নিজের রাজত্ব দখল করেছে ঘোর বর্ষা। টানা বৃষ্টি, দিন পেরিয়ে ছুঁয়ে যায় সপ্তাহ। কোথাও খিচুড়ি ইলিশ ভাজার উল্লাস, কোথাও বা বন্যার হাহাকার। এর মাঝে প্রশান্ত সমুদ্র মাঝে পাল তুলেছে জীবন তরে, ছুটে চলেছে উদ্দেশ্যহীনভাবে। সময় প্রবাহমান, কারোর জন্য থামে না। মহারাজ বাধা দেয়ার সাধ্ধিকার। জীবনও বয়ে চলেছে আপন গতিতে। জীবন না বলে বলা উচিত বেঁচে থাকা। বেঁচে আছে দেহ, মৃতে পরিণত হয়েছে অন্তর। গান শোনা হয় না, আর করা হয় না নিহাদের সঙ্গে খুনসুটি। রান্না রেসিপি ভুলে বসেছে। সাহিত্যের বই অযত্নে আচ্ছাদিত হয়েছে দুই আঙুল স্তরের ধুলোয়। আগ্রহ ভরে ক্রয়কৃত গিটারটির স্টিরিং ছিঁড়ে পড়ে আছে। মেরামতের আকাঙ্ক্ষা নেই। কেবি গ্রুপের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে মাস 6 জন্য। নিজেকে গুছিয়ে নিবে, ব্যর্থতার গ্লানি ধুয়ে মুছে পবিত্র হবে। কিন্তু তা কি সম্ভব? বেঁচে থাকার সবটুকু রং হরণ হয়েছে। ভাগ্যাকাশ ছেয়েছে অমানিসার আধারে। যেই রঙিন সত্তা এই সাদা কালো জীবনে পদার্পণ করে, নিজের বর্ণে ভুলিয়েছিল সবটুকু বিষাদ।
তার অভাবে খাখা মরুভূমি এই হৃদয় বালুচর। ঠিক কি হয়েছিল ইতালিতে সেই দিন সঠিকভাবে জানা নেই। কিভাবে রক্ষা হয়েছিল পুলিশের হাত থেকে? হাত রয়েছে ক্ষমতাধর বিলাল রেমানের। কি দরকার ছিল নিজের ঘাতককে মুক্ত করার? হয়তো ছোট্ট এক কৃতজ্ঞতা, ঘাতক যে সেদিন রক্ষক রূপে আবির্ভূত হয়েছিল। কিংবা এর অন্তরালিক ভিন্ন ব্যাখ্যা রয়েছে কি? ভাবতে রাজি নয় অন্তর। প্রয়োজনকে সমাপ্তি ঘটেছে এক মহা উপাখ্যানের। সেই উপাখ্যানের সেই অনুভূতি পরিপূর্ণ যাত্রা দ্বিতীয়বার অংশ নেয়া অমর হওয়ার নেই অসম্ভব। কেবি গ্রুপ কেমনভাবে গ্রহণ করেছে এই ব্যর্থতাকে? সত্যিকার অর্থে করেইনি, কিন্তু নিজের হাতিয়ারের অনুভূতিহীনতায় ধরা চির স্পষ্ট খেয়াল করেছেন অধিপতি বাদশা খায়সার। তাই তো সময় দিয়েছেন সেই ফাঁক পরিপূর্ণ করে পুনরায় নব উদ্যমে জাগ্রত হওয়ার। আগারগাঁওয়ের নিকটবর্তী শ্যামলীর এলাকা, সামনে বিস্তৃত সড়ক সম্পূর্ণ শূন্য। হাতঘড়ি সময় দুপুর 2:15। একে ভর দুপুর বলা চলে, তবু বর্ষার আকাশ ততটাও গুমট হয়ে রয়েছে যে সন্ধ্যাকালীন আধার গ্রাস করেছে চারিপাশ। সড়কে যানবাহন নগণ্য, ছমছমিয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। টানা 3 দিন বৃষ্টি ঢাকা শহর লেকের মতন পরিপূর্ণ হয়ে উঠেছে, শুরু করেছে। গুটিকত কাউন্টার বাদে অধিকাংশ বাস কাউন্টারের শাটার বন্ধ। বাস ধর্মঘট চলছে 2 দিন ধরে। তারই কর্মসূচি কি যেন দাবি শ্রমিকদের। মনে করতে ব্যর্থ হলো আসমান। আপন মনে ফুটপাত ধরে হেঁটে চলছে সে। পরিধানের ওভারসাইজ টি শার্ট বর্তমানে চুপচুপে হয়ে লেপ্টে রয়েছে অঙ্গ জুড়ে। পরোয়া নেই কোনো। ব্ল্যাক স্কিন এবং মাস্কের অন্তরে আচ্ছাদিত করে ফেলেছে নিজের সমগ্র কুলসিত সত্তাকে। মাথায় একটি ক্যাপ, সামান্যতম প্রদর্শনও যেন অপর কোনো পবিত্র অস্তিত্বের জন্য হানিকারক। উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। পকেটের ফোন প্রাইভেট হতে হতে ভিজে বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে। হয়তো ইচ্ছে হয়নি বের করে দেখার। জানে তাকে এতবার খোঁজ করার একটি মাত্রই মানুষ রয়েছে পৃথিবীতে, নিহাত। একটি নিঃশ্বাস ফেলে ফুটপাতের উপরেই বসে পড়ল, পা নামিয়ে রাখলো সড়কে। তীব্র বাড়িধারার শীতল আবহ ছুঁড়ে চালিয়ে যাচ্ছে শরীর জুড়ে। রোমকূপ হিম হয়ে আসছে, তবুও পরোয়া করার কোনো প্রয়োজন অবশিষ্ট নেই এই ঝরঝরে কাঁচ ভাঙা হৃদয় জুড়ে। কতক্ষণ বসেছিল মুক্ত হাওয়া এবং বৃষ্টিতে, হিসেব নেই। নিজের অস্তিত্বে ছাউনির আবরণ অনুভব করে মাথা তুলে তাকালো আসমান। তার শূন্য দৃষ্টি নির্বিকারভাবে অবলোকন করলো দৃশ্যপথ। কলেজ ড্রেস পড়ুয়া এক মেয়ে, এক হাতে নিজের জীর্ণ ব্যাগ, অপর হাতে একটি ছাতা ধরে রেখেছে আসমানের উপরে। বাড়ি থানার প্রবাহ তাতে বাধা পাচ্ছে। এক দৃষ্টে চেয়ে থাকলো নিগুড় দৃষ্টি, কিন্তু সাদা সার্জিক্যাল মাস্কের কারণে দর্শন হলো না মেয়েটির মুখায়ব। আপনি কি ছাতা আনতে ভুলে গিয়েছেন? উত্তর করল না আসমান। নিজের দৃষ্টি সরিয়ে নিল। মেয়েটি এক পা এগিয়ে এলো। বাসা কি খুব বেশি দূরে? কাছাকাছি হলে বলুন, পৌঁছে দিতে পারি। বিরক্তিতে অনুভূত হলো। কি দরকার এই মেয়ের? কলেজ শেষ হয়েছে তো, বাসার যাক। নিজের রাস্তার ধারে কেউ বসে বিলাপ করছে কিনা দেখার জন্য কি প্রয়োজন? আজকাল কোনো মানুষ কি অপর মানুষের পরোয়া করে নাকি? সকলে নিজের জীবন নিয়ে ব্যস্ত এ যান্ত্রিক সভ্যতায়। অপরের খোঁজ নেওয়ার সময় কোথায়? তুমি নিজের পথ দেখো মেয়ে। এই বৃষ্টি খুব সহজে থামবে বলে মনে হয় না। আসুন অন্তত একটা কাউন্টার পর্যন্ত পৌঁছে দেই। আশ্চর্য তো, আমি যদি গাঁজাখোর হই তোমাকে তুলে নেই মাইক্রোবাসে। হাসলো মেয়েটি। ছমছমিয়ে বর্ষণ ধ্বনির সঙ্গে তা মিশ্রিত হলো অবলীলায়। আপনাকে দেখে মনে হয় না আপনি গাঁজাখোর। তুমি গাঁজাখোর দেখেছো এর আগে? প্রচুর। আমাদের বাড়ির সামনের রেল লাইনে উদাম শরীরে সারা দিন পড়ে থাকে। মাঝে মাঝে আবার হাতে পলিথিনও থাকে। কি যেন শুকে বেড়ায়। আপনার কাছে তেমন কিছুই দেখছি না। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো আসমান। এই মেয়ে কি তার সঙ্গে রসিকতা করছে নাকি? মেয়েটি একটু ঝুঁকলো। তাতে এক মুহূর্তের জন্য তার নয়ন মাঝে দৃষ্টি আপতিত হলো আসমানের। ক্লান্ত পরিশ্রান্ত এক চাহনি। মাত্র তো কলেজে পড়ো, কতটুকু দেখেছো জীবনের? যথেষ্ট। তার উত্তরে আসমান নৈশব্দ বরণ করলো। বুঝতে পারছি না কি বলা উচিত। আপনি বোধহয় আমার উপস্থিতিতে বিরক্ত হচ্ছেন।
পর্যবেক্ষণ ক্ষমতা আছে তাহলে? তা বেশ ভালোই, কিছুক্ষণ আগেই প্র্যাকটিক্যাল করে এলাম। অনুবীক্ষণ যন্ত্রে উদ্ভিদ কোষ শনাক্তকরণ। আমাকে কি উদ্ভিদ মনে হয়? ব্যাকটেরিয়া। অস্বীকার করবে না কিঞ্চিত আগ্রহ অনুভব করছে আসমান, না চাইতো তার কণ্ঠ প্রশ্ন করলো। ব্যাকটেরিয়া? ব্যাখ্যা? দেখুন, বিজ্ঞান বলে এই ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে মানবদেহে রোগ সৃষ্টি করে। আবার ব্যাকটেরিয়া ব্যবহার করে কিন্তু অনেক জটিল ব্যাধির ঔষধও তৈরি হয়। কিন্তু আমরা সকলেই ব্যাকটেরিয়া মানেই খারাপ কিছু মনে করি, কারণ এটি রোগ সৃষ্টি করে। রোগ সারানোর ক্ষমতাকে পাত্তা দেয় না। ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়াই। মৃদু হাসলো আসমান। আজ কত দিন পর, 3 মাস নাকি তার অধিক সময়, স্মরণ নেই। মাস্কের অন্তরালে অবশ্য তার হাসি প্রদর্শিত হলো না, হালকা ধাঁচে উচ্চারণ করলো সে। তোমার দর্শন জ্ঞান অদ্ভুত মেয়ে। ইউ মিন ইন্টারেস্টিং, রাইট? জানি না। মেয়েটি এক মুহূর্ত চেয়ে তারপর সোজা হয়ে দাঁড়ালো, ছাতাটি আসমানের হাতে গুজে নিচু হয়ে নিজের ব্যাগ খুললো। কি করছে সে? তাকিয়ে থাকলো আসমান। একটি ছোট আচারের প্যাকেট বের করলো সে। ছাতা ফিরিয়ে নিয়ে সেটা আসমানের হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনি যেহেতু আজ বৃষ্টিতে ভিজে ভিজে অসুস্থ হওয়ার প্ল্যান করে এসছেন, সেহেতু আমি তাতে বাদ সাধব না। বসে বসে আচার খান, 2 টাকায় কিনেছি, অনেক ঝাল, দেখবেন খেলে একটু হলেও শরীর গরম হয়ে যাবে। উল্টো করে হাঁটতে থাকলো মেয়েটি। তার কলেজ ড্রেস এমনিতেও ভিজে একসা, তার উপর আবার আরেকজন মানুষকে আশ্রয় দিতে চায়। আসমানের ভাগ্য সবসময় নারী ঘটিত এমন অদ্ভুত ঘটনা কেন ঘটে? মেয়েটির দৃষ্টির আড়াল হতে হতে হাতের আচারের প্যাকেটের দিকে তাকালো। ফেলে দেবে ভাবলেও কেন যেন ফেললো না। কিছুক্ষণ পরই আবিষ্কার করলো সে সত্যি প্যাকেট খুলে আচার খেতে শুরু করেছে। খুব একটা খারাপ লাগছে না, ঝালের কারণে কিছুটা উষ্ণতা অনুভব হচ্ছে শরীর জুড়ে। বৃষ্টি থামলো অবশেষে। আকাশের প্রায় পশ্চিম প্রান্তে দেখা মিলেছে স্বচ্ছ এবং স্নিগ্ধ দিবাকরের। উঠে পড়লো আসমান। আচার শেষ হয়েছে অনেক আগে। খালি প্যাকেটটা প্যান্টের পকেটে ভরে যেই না সে ফুটপাতের উঁচু পথ ধরল, ভূত দেখার মতন করে চমকে উঠল। নিজেরই দৃষ্টিকে বিশ্বাস করে উঠতে নিজেকে বেগ পেতে হলো তাকে। কাক বেচে শাড়ি পরিহিত অবস্থায় তার সম্মুখে কয়েক হাত দূরে দণ্ডায়মান চিত্রলেখা। নিজের অন্তরে জোরালো এক টান অনুভব করলো আসমান। গা গুলিয়ে উঠল তীব্র অনুভূতির জোয়ার। হৃদযন্ত্র যেন দুর্বার অস্ত্র, দৌড়পাল্লায় মেতেছে অসমতার। এক দৃষ্টে চেয়ে থাকলো সে নিজের জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসার দিকে। স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে এগিয়ে এলো চিত্র। এক পা, আরো এক পা, মুখোমুখি। অতঃপর সমস্ত জীবনে খাওয়া দ্বিতীয় চটটিও নিঃশব্দে হজম করলো আসমান। তুমি আসলেই একটা মেশিন আসমান। একটি ঢোক করতকরণ করে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকলো সে। অভ্যন্তরে ওঠা ঘূর্ণিঝড়ের অস্তিত্ব কাউকে টের পেতে দিতে নারাজ সে। তবুও অবাধ্যরিতে বিচলিত। সবকিছু না সমাপ্তি ঘটেছিল, তবে আজ আবারও কেন সে মুখোমুখি অনুভূতি? হুট করে আসমানের টি শার্ট টেনে ধরল চেত্র। কাছে টেনে তাতে দাঁত পেশে অতর্কিতে জিজ্ঞেস করলো, ভালোবাসো? মুষ্টিবদ্ধ হয়ে এলো আসমানের উভয় হাত। অতিরিক্ত আবেগে বর্তমানে মস্তিষ্ক কর্মক্ষমতা হারিয়েছে। বুঝে ওঠার আগেই নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো তার সমস্ত অস্তিত্ব। চিত্রলেখার অধর জুড়ে বহু অনুভূতি ঘেরা সেই হাসির রেখা ফুটে উঠল। চলো বিয়ে করি। বজ্রহত ব্যক্তির মতন তাকিয়ে থাকলো আসমান। নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছে না। কি? তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমায় ভালোবাসি আসমান। এরপর কি হয়? এরপর বিয়ে হয়, সংসার হয়, পরিবার হয়। চিত্র, আমি আমি নিঃশ্বাস আটকে এলো বক্ষের মাঝে, যেন শ্বাসকষ্ট অনুভূত হচ্ছে। নির্বিকার চিত্রলেখা তার কঠোর কণ্ঠ ব্যক্ত করল, ভালোবাসার জন্য চিরশত্রু মন্টেগু ক্যাপুলেট একত্রিত হয়েছিল রোমিও জুলিয়েটের বন্ধনে। প্রিন্সেস জেসমিন জীবন সাজিয়েছিল এক সাধারণ ছেলের আলাদিনের সঙ্গে। রূপকথা উদাহরণ কেন টানছে চিত্র? প্রশ্নটি করা সম্ভবপর হলো না এর আগেই। তুমি পারবে আসমান আমার জন্য সবকিছু ছাড়তে?
তোমার অতীত কী ছিল, তোমার পরিচয় কি, তুমি কি কাজ করতে, তা নিয়ে আমার কোনো কাজ নেই। আমি বর্তমানকে চাই। ভুলে যাও কে ছিলে তুমি, কি করতে তুমি। আমি জানবো তুমি আসমান, আমার ভালোবাসার আসমান। এইটুকুই হবে তোমার পরিচয়। পারবে আমার জন্য তোমার বর্তমানকে অশুভ অমানিসা থেকে পবিত্র দীপ্তিতে উদ্ভাসিত করতে? যদি পারো তবে আমি কথা দিচ্ছি, সারাটা জীবনে এই হাতটা ধরে চলতে পারি আমি, আসমান। কোনো উত্তর করা সম্ভব হলো না আসমানের পক্ষে। সে শুধুই চেয়ে নিল নিজের অব্যক্ত ভালোবাসার দিকে। অনুভব করলো না কখন তার নয়ন বেয়ে এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে নামল। রোজার গাল বেয়েও যেন কখন অশ্রুধারা বইতে শুরু করেছে সে টের পায়নি। চারুলতার বিপরীতে নৈশব্দ ভর করেছে সমগ্র ফ্ল্যাট জুড়ে। শুধুমাত্র বিষাদের সুর বেজে চলেছে যেন প্রতিটি হৃদয় জুড়ে। নিহাত মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি অব্যক্ত। এভাবেই কি তারা বাধা পড়েছিল পবিত্র বন্ধনে? চারুলতা একটি দীর্ঘশ্বাস ফেলে সম্মতি জানালো। চিত্রলেখার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছিল আসমান। এমনটা সম্ভব হয়েছিল? হয়েছিল বলেই তো আজ আমাদের প্রত্যেকের জীবন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। হঠাৎ নিহাতের দিকে ঘুরল রোজা। তার সরু দৃষ্টি লক্ষ্য করে কিছুটা বিহ্বল অনুভব করলো নিহাত। তার মানে তুমি আগে থেকে বিলাল, বাবাকে চিনতে? নিঃশব্দ। নিহাত, সেদিন তাকে বাইকে লিফট দেওয়ার সময় না চেনার অভিনয় করেছিলে আমার সামনে, তাই না? না তো কি করতাম বলো? ও আমার কাকু। আপনি কেমন আছেন? আপনাকে না দেখে আমার পরাণ যায় জলিয়ারে অবস্থা। এখন দেখে আমার পরাণ এভারেস্টের চূড়ার মতো ঠান্ডা হয়ে গেল। মনে আছে ইতালিতে আপনাকে নেচে কুদে খুন করতে গিয়েছিলাম? আহা, কি কুরকুরে সুখের মেমোরি। আসেন একটু সোহাগ করি বলেই জড়িয়ে ধরে চুমু দিতাম। নিহাতের হঠাৎ এমন বিস্ফোরণে রোজা হতচকিত হয়ে চেয়ে থাকলো। একটি নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে বান্দা জানালো। লিসেন, আমি কিছু সম্পর্কে নিশ্চিত ছিলাম না। ওনাকে সেদিন রাস্তায় দেখে যথেষ্ট অবাক হয়েছিলাম। আমি যেমন অপরিচিতের মতন আচরণ করেছি তিনিও করেছেন। 5 বছর পর সাক্ষাৎ হলে কিভাবে আচরণ করা উচিত মনে করো? তাছাড়া আসমান ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আমি অবহিত ছিলাম না, যদিও এই পেতনি চারুকে দেখে আগেই সন্দেহ করেছি। শ্বশুর থেকে কেউ বাবা হতে পারে কে জানত? আসমান ভাই নিজে থেকে আমাকে কিছুই বলেনি। চারু কটমট চাহনিতে পড়া করলো না সে। দৃষ্টি ঘুরিয়ে নিল নির্বিকার চিত্তে। একটি নিঃশ্বাস ফেলে রোজা পুনরায় চারুলতার মুখোমুখি হলো। তারপর নিশ্চয়ই এটুকুতেই বর্তমানের কালো অধ্যায় শুরু হয়নি। অবশ্যই এমন কিছু ঘটেছিল যাতে রোজা উত্তেজিত কণ্ঠে বাধা পড়লো চারুলতার ফোনের রিংটনে। কিছুটা অনাগ্রহী হয়েই তা তুলল মিচি। নিঃশব্দে শুনল অপর পাশের বক্তব্য। এক আতঙ্কে ছেয়ে গেল তার সুদর্শন চেহারা। কি হয়েছে? নিহাত প্রশ্ন করলো। চারুলতা ঘুরল রোজার দিকে। আমার দাদু। দাদু? ধক করে উঠল রোজার বুক। এক লাফে উঠে দাঁড়ালো সে। হন্তদন্ত হয়ে ছুটে গেল বাইরে। নিহাত কিংবা চারুলতার পরোয়া পর্যন্ত করলো না। লিফট ধরে সোজা 30 তলায় পৌঁছে ঝড়ের গতিতে ঢুকলো পেন্ট হাউসে। দৌড়ে গেল দাদুর রুমে। ঢুকতে দৃশ্য দেখে তার পদক্ষেপ থমকে রইল। বিছানা ছটফট করছে ইউনুস রহমান। তার পাশে হাঁটু মোড়ে বসে তার একটি হাত ধরে রেখেছে আসমান। ভ্রুজোড়া তার কুচকে আছে। বিলাল রেহমান দণ্ডায়মান বিছানার বিপরীত পাশে। রোজা ঢুকতেই সবাই চোখ তুলে তাকালো। চড়ই। দাদু? দুর্বল কণ্ঠে ইউনুস উচ্চারণ করতেই রোজা এগিয়ে গিয়ে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো তার উপর। চিৎকার করে উঠল। দাদু, তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু সহ্য করো, এক্ষুনি অ্যাম্বুলেন্স। আসবো না। আসমানের শীতল কণ্ঠে রোজা শিউরে উঠে হতবাক হয়ে পড়ল। কি বলছো তুমি? আসমানে উত্তর না পেয়ে নার্সের দিকে তাকালো রোজা। ডানে বামে মাথা নাড়ল নার্স। রোজার সামনে যেন সমস্ত পৃথিবীর আলো দপ করে নিভে গেল। আমাকে এবার হাসিমুখে বিদায় দাও চড়ুই। অশ্রুসিক্ত দৃষ্টিতে মুমূর্ষ বৃদ্ধের দিকে তাকিয়ে থাকলো রোজা। কিছুই অনুভূত হচ্ছে না তার, এক বুক শূন্যতা ছাড়া। কি উদ্দেশ্য এই জীবনের? কি অর্থ অমূলক বেঁচে থাকার? প্রতি পদে পদে হারাতে হারাতে ভাগ্য আসে নিঃস্ব। ক্রুভাগ্য হাসছে নিষ্ঠুরতার হাসি। দয়া নেই, মায়া নেই তার নিয়ন্ত্রণে। যন্ত্রণাকে কেন্দ্রভূত করে যেন সাফল্যের ভরপুর উদ্ঘাটন। হৃদয়ের বিষাদ পরিমাপের কোনো যন্ত্র বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয়নি।
যদি হয়েও থাকতো তবে কি আজ যন্ত্রণা পরিমাপের মাপকাঠি ছাড়িয়েছে তো? কি অদ্ভুত এক মেলবন্ধন ভাগ্যের, তাই না? ঘড়ি কাটা ছুঁয়েছে 12:22। আজ 21শে সেপ্টেম্বর, একটি অশুভ দিন। রচিত হতে যাচ্ছে অপর এক বিষাদের উপাখ্যান। কক্ষে এসে পৌঁছেছে চারুলতা এবং নিহাত। বেলাল রেমানের বাহুডোরে মুখ গুজল চারু। অপরদিকে নিহাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো সম্মুখে। ইউনুস রহমান দুর্বল হাতখানা আঁকড়ে ধরে রেখেছে রোজা। অশ্রু তার চেহারা উপচে ভাসিয়েছে বক্ষ পর্যন্ত। একটি মাত্র বাক্যই সে বারংবার উচ্চারণ করেই চলেছে। দাদু, দাদু প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি যে একদম একা হয়ে যাব। নাতের বিধ্বস্ত অবয়ব পানে যে বাদ ভেঙেছে মৃত্যু পথযাত্রীর অশ্রুধারাও। শীর্ণ হাতের আঙুল তখনও আগলে নেওয়ার চেষ্টায় নিজের আপন মানুষটিকে। রোজার কণ্ঠে অনুভূতিরা সব দলা পাকিয়ে গিয়েছে। কান্নার দমক ব্যতীত আর কিছুই নির্গত হচ্ছে না। যে মানুষটার জন্য তার জীবনে বেঁচে থাকা, যার কোলে বড় হওয়া, যার জন্য আজীবন সংগ্রাম করে চলা, তার এই জগতে জীবিত থাকার একমাত্র কারণ আজ দূরে সরে যাচ্ছে। মেনে নেওয়া কি সম্ভব? পিতামাতা বিদায় নিয়েছে বুদ্ধি সৃষ্টি হওয়ার আগে, ভালোবাসার চাচাও হয়েছে পর। একমাত্র সম্বল দাদু। কিভাবে সম্ভব তাকে বিদায় দেয়া? জোরই কেঁদো না। জীর্ণ হাতটি নিজের গালে চেপে ধরল রোজা। ঝাপসা তার দৃষ্টি থেকে থেকে কেঁপে উঠছে আবেগের তারুণ্যায়। দাদু দোহাই লাগে তোমার, যেও না। যেতে যে হবেই চোরই, আমি ওপারে ডাক শুনতে পাচ্ছি। না, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো দাদু? অন্তিম মুহূর্তেও মৃদু হাসার প্রচেষ্টা করলো ইউনুস। অল্প একটু মাথা কাত করে তাকালেন পাশে মেঝেতে বসে থাকা আসমানের উদ্দেশ্যে। তার দৃষ্টি লক্ষ্য করে ঝুঁকে এলো সে। আমার চোরইকে তোমার হাতে সুপর্দন করে দিয়ে গেলাম বাবা। এটা জীবনে কোনোদিন সুখ পায়নি। ওকে একটু দেখে রেখো, ও কোনো কষ্ট দিও না। আসমান এক দৃষ্টি চেয়ে থাকলো, শুধু তার দৃষ্টির সামান্য প্রজ্বলন ছাড়া অভিব্যক্তিতে অধিক কোনো পরিবর্তন এলো না। না দাদু প্লিজ, তুমি চুপ করো। তোমার কিচ্ছু করতে দিব না, তোমার কিচ্ছু হতে দিব না। আমি এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। ইউনুসের চোখ উল্টে এলো কোটরের শেষ প্রান্তে গিয়ে ঠেকলো দৃষ্টি। দীর্ঘ এক প্রশ্বাস টানেন। ফুলে উঠল বুক। ভালো থেকো চোরই, সুখে থেকো। আমি ছিলাম, আছি, থাকবো তোমার পাশে ছায়া হয়ে। প্রার্থনা করব তোমার সুখের জীবনের। তুমি তুমি আমাকে মাফ করে দিস বাবা। তোর কথা রাখতে পারলাম না। তোর চোরইকে একলা করে দিয়ে আমি তোর কাছে চলে আসছি বাবা। ফিসফিসে কণ্ঠস্বর জুড়ে আবর্তিত হলো শব্দগুচ্ছ। এক পিতা মরহুম ছেলের উদ্দেশ্যে আবেদন। আপন মনে বিড়বিড় করে দাদুকে কালেমা পড়তে খেয়াল করলো রোজা। অতঃপর আঁকড়ে ধরে রাখা হাতটা শিথিল হয়ে পড়লো। বুঝে এলো চোখের পাতা। সেই বদ্ধ নয়ন বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে নামলো বালিশে। রোজার স্পন্দন যেন থমকে গেল। প্রশস্ত দৃষ্টিতে শুধু সে শূন্যতা নিয়ে তাকিয়ে থাকলো দৃশ্যপটে। ছুটে এলো নার্স। রোজার হাত থেকে ইউনুসের হাত টেনে নিয়ে কবজি পরীক্ষা করলো। স্পর্শ করলো ঘাড়ের স্পর্শকাতর অংশ। মুহূর্তে কালো ছায় আচ্ছাদিত হলো নার্সের মুখ। ছলছল হয়ে পড়লো দৃষ্টি। বাড়ির কর্তা আসমানের দিকে তাকালো সে। ডানে বামে মাথা নাড়ালো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করলো বিলাল। তাতে সম্বিত ফিরে পেয়ে ঝট করে ঘুরে তাকালো রোজা। না চাইতেও তার কণ্ঠে চিরে বেরিয়ে এলো আত্মচিৎকার। কি বলছেন বাবা? আমার দাদু বেঁচে আছে। দাদু! নিথর দেহের মুখে ঝাঁপিয়ে পড়লো রোজা। তার আর্তনাদে প্রকম্পিত হয়ে উঠল সমগ্র স্থান। প্রতিধ্বনি হতে থাকলো প্রতিটি বিলাপ ধ্বনি। দাদু, দাদু ওঠো দাদু। তুমি এভাবে আমাকে ফেলে যেতে পারো না। তুমি আমাকেও নিয়ে যাও তোমার সাথে। আমিও আব্বুর কাছে যাব, আম্মুর কাছে যাব। আমাকে নিয়ে যাও প্লিজ। দাদু, ও দাদু। নার্স রোজাকে স্পর্শ করলো। ঝটকা দিয়ে সে সরিয়ে দিল। তাকে ক্রুদ্ধ কণ্ঠে জানালো, খবরদার বলছি, আমাকে কেউ স্পর্শ করবে না।
দাদু, ও দাদু, ওঠো না। এই দেখো, আমাকে দেখো। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো, কার জন্য বাঁচবো? ফিরে আসো, তুমি ফিরে আসো তোমার চড়ুইয়ের কাছে। রুমে উপস্থিত সকলেই তার এমন বিধ্বস্ত অবস্থায় অন্তরে করুণ এক বিষাদ অনুভব করলো। তারা হয়তো জানে না এই একটা মাত্র মানুষের জন্য রোজা নিজের জীবনকে নিয়ে জুয়া খেলায় মেতেছিল। আজ সেই মানুষটি সকল জাগতিক বন্ধন ছিন্ন করে চলে গেল, তাকে একলা ফেলে। মানা সম্ভব তার পক্ষে কোনোদিন? দাদু। বিলালের ইশারায় চারুলতা এগোলো, পেছন থেকে রোজার কাঁধে হাত রেখে তাকে সামলাতে চাইলো, কিন্তু আর্তনাদ কোনো কিছুতেই হাস্তমন হবার নয়। মিষ্টির ভাগ্য আজ জীবনের সর্বশেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। কিভাবে নিজেকে শান্ত করবি রোজা? একটু শান্ত হও আরিয়া। লিভ মি। এক ধাক্কায় চারুকে নিজের কাছ থেকে সরিয়ে দিল রোজা। অদ্ভুত আক্রোশ এবং বেদনা তার কোমল চেহারা জুড়ে। পৃথিবীর কোনো শক্তি তাকে আজ শান্ত করতে সক্ষম নয়, রুখতে সক্ষম নয় অনুভূতির জোয়ার। লিভ মি দাদু, প্লিজ। ও দাদু, দেখো না একবার। আমি জানি তুমি ঠাট্টা করছো, একবার শুধু চোখ খোলো, দেখো আমাকে, না হলে কিন্তু আমি খুব রাগ করবো। উল্টো হলো নিহাত, চোখের পানি আড়াল করতে ঝড়ের গতিতে বেরিয়ে গেল রুম থেকে। রোজার চুল এলোমেলো হয়ে পড়েছে, পোশাকের ওড়নাটাও মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কোনো খেয়াল নেই তার, সে ব্যস্ত নিজের দাদুর সঙ্গে। কেউ তার বিলাপ ঠেকাতে সক্ষম নয়। অবশেষে উঠল আসমান, ধীর পায়ে ঘুরে এলো বিছানার এপাশে। চারুলতা তাকে এগোতে দেখে সরে দাঁড়িয়ে জায়গা করে দিল। মেঝেতে থেকে ওড়না তুলে রোজার গায়ে ছড়ালো আসমান। বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না রোজা। সে হারিয়েছে আপন জগতে। কান্নার দমকে দমকে তার সম্পূর্ণ চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে, মাথাটা চক্কর দিচ্ছে, থেকে থেকে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তবুও অবসান নেই এই যন্ত্রণার। দাদু। ইনুস রহমানের নিথর দেহের উপর ছুটতে গেলে আসমানের বলিষ্ঠ হাত তাকে ঠেকালো, এক টানে সরিয়ে আনলো পেছনে। ফিরে চাইলো রোজা। হাঁপানি হচ্ছে তার। সম্পূর্ণ ধোঁয়াশা দৃষ্টিতে আসমানের হাতের আঙুল সমূহ ঠেকলো তার সিক্ত গালে, মুছে দিল অশ্রুধারা। যদিও পরক্ষণে তা পুনরায় ভিজল নতুন বাড়ির ধারায়। আবেগের নিগুড়তা সহ্য সীমার বাইরে পৌঁছালো। ইন্দ্রিয় ক্ষমতা যেন দাপ করে নিভে গেল। হেলে পড়তে গেল রোজা এক পাশে, কিন্তু তাকে আটকালো আসমানের বাঁধন। কি হলো, কেমন অনুভূতি হলো রোজা বলতে পারবে না। হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো সে আসমানের কোমর, মুখ গুজলো। কান্নার দমক শ্রিয়মান গুঞ্জনে পরিণত হলো। অশ্রু ফোঁটায় ভিজতে আরম্ভ করলো আসমানের পরিধানের ফতুয়ার অংশ। কোনো প্রকার বাধা দিল না সে রোজাকে। আসমানের হাত বাড়িয়ে স্পর্শ করলো তার মাথা, উপর নিচে শান্তভাবে বুলিয়ে দিতে থাকলো। সান্ত্বনার নীরব প্রবাহ। তার দৃষ্টি আবদ্ধ হয়ে থাকলো বিছানায় শুয়ে থাকা প্রাণহীন বৃদ্ধের জীর্ণ মুখপানে। অদ্ভুত এক প্রশান্তি তার চোখে মুখে, তবুও তা পরিপূর্ণ নয়। নিজ আত্মাকে পরিতৃপ্তি হয়তো সেদিনই অনুভূত হবে, যেদিন তার চড়ুই এই জগতে সুখের দেখা পাবে। এই হারানোর বেদনা আসমানের জন্য নতুন নয়। পুরান ঢাকার নিকটবর্তী এক গোরস্থান অঞ্চল, যত দূর দৃষ্টি যায় শুধু সারি সারি কবর। যাদের সামর্থ্য রয়েছে তারা বাধাই করে বহু যত্নে রেখেছে আপনজনের শেষ ঠিকানা স্থলকে। যাদের সামর্থ্য নেই কিংবা ইচ্ছে নেই, তাদের আপনজনেরা পড়ে রয়েছে অবহেলায় মাটির নিচে। উঁচু নেই প্রান্ত, মিশেছে সমতল হয়েছে ভূমির সাথে। এমনকি এমনি শুকনো পাতা এবং কাঠের বেড়ায় আচ্ছাদিত দুই কবরের পাশে খোঁড়া সম্পূর্ণ হচ্ছে তৃতীয় 3 হাত মাটির ঘরটি। নিজের ছেলে বউয়ের পাশেই দাফন হতে চান, এমনই অন্তিম ইচ্ছা ছিল ইউনুস রহমানের। সাদা পায়জামা পরিহিত অবস্থায় এক পাশে দাঁড়িয়ে আছেন বিলাল, রেমান এবং নিহাত। উভয়ের দৃষ্টি এই কবরের দিকে। অপরদিকে অনেকটা দূরে একটি গাছের গুড়িতে হেলান দিয়ে দাঁড়ানো রোজা, তার কাঁধে হাত রেখে যেন নিজের অস্তিত্বের সান্ত্বনায় প্রদান করে চলেছে চারুলতা। যদিও তার নিজের হৃদয়ে ঘূর্ণিপাক উঠেছে পুনরায় এমন দৃশ্যের মুখোমুখি। সেই মাটির তীব্র ঘ্রাণ, আগরবাতি, ফুতুরি নির্যাস, ধোয়ার কুণ্ডলি পাকিয়ে বায়ুতে মিলে যাওয়া সম্মিলিত তাকবীর ধ্বনি। স্মৃতির পাতায় তাজা হয়ে উঠেছে এক বিষাদ খচিত দৃশ্য। তৎপেশে নিজ অনুভূতি এবং অশ্রু উভয়ে নিয়ন্ত্রণ করে চলেছে সে।
রোজার ঠিক বিপরীত প্রান্তে গাছের কাছে নিঃশব্দে দণ্ডায়মান আসমান পরিধানে তার ধবধবে শুভ্র ফতুয়া এবং প্যান্ট, চেহারা যথারীতি আচ্ছাদিত মাস্কের অন্তরালে। তবে আজ বর্ণ পাল্টেছে, তা ধারণ করেছে শুভ্রতা। নিগুড় দৃষ্টি তার আবদ্ধ রোজার অবয়বে। গতকাল সারা রাত থেকে কাঁদতে থাকা মেয়েটি আজ সম্পূর্ণ নির্বিকার, যেন বাস্তবতা তাকে আঘাত করেছে চরমভাবে। অধিক শোকে পাথর অবস্থা, চেহারা ফুলে ফেপে উঠেছে, দৃষ্টি ধারণ করেছে চকচকে বর্ণ, উস্কো খুস্কো এলো কেশ, চারু কঠোরতায় খোপা বেঁধেছে। মাথায় ঘোমটা তুলে নির্বাক সে চেয়ে আছে কবরের পানে, দৃষ্টিতে এক ঝাঁক শূন্যতা। এর পূর্বে ওই প্রাণোচ্ছল নয়নে এতটা হাহাকার লক্ষ্য করেনি আসমান। অবশেষে যেন সকলের অপেক্ষার অবসান ঘটল। গোরস্থানের বাইরে এসে থামলো একটি অডি গাড়ি। দরজা খুলতেই ভেতর থেকে সাদা স্যুট পরিহিত লম্বা পাতলা এক ভদ্রলোক এবং সালোয়ার কামিজ পরিহিত এক রমণী লক্ষ্য করা গেল। উভয়ই গাড়ি থেকে বেরিয়ে প্রবেশ করলো অভ্যন্তরে। রোজার দিকে তাকালো আসমান, কিন্তু বিশেষ কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। কবরের কাছে রাখা খাটিয়ার দিকে অগ্রসর হলো তারা। কারো কোনো প্রকার অনুমতি ছাড়াই কাপড় সরিয়ে মুখ দর্শন করলো। ভদ্রলোকের চেহারা কিছুটা বিষাদপূর্ণ হলেও রমণীর মাঝে বিশেষ পরিবর্তন নেই। এক দীর্ঘশ্বাস ফেলে পুনরায় চেহারা ঢেকে উঠে দাঁড়ালো ভদ্রলোক। কিছুটা দূরে থাকা রোজাকে উদ্দেশ্য করে তৃপ্ত কণ্ঠে প্রশ্ন ছড়ল। আমার বাবা মারা গিয়েছেন গতকাল রাতে, আর আমি জানলাম এখন। জানাজাটুকু পড়ার সুযোগ পেলাম না। নিঃশব্দ রোজা, দৃষ্টিও অব্যক্ত এগিয়ে গেল সে। পরোয়া করল না কিছু, খপ করে তার কাঁধ চেপে ধরে জিজ্ঞেস করল, শরীর বিকিয়ে 2 টাকা ইনকাম করে নিজেকে কি মনে করে ফেলেছিস? আমার বাবার গুরুতর সংবাদ আমাকে না দেওয়ার কারণ কি? এটা গোরস্থান। ভদ্রভাবে কথা বলুন মিস্টার আজাদ। স্থির কণ্ঠে বলল রোজা। রমণী এগুলো হেসে জানালো, বাহ বাহ, এখন নিজের চাচাকে নাম ধরে টাকাও আস্পর্ধা হয়ে গিয়েছে। রোজা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চাচাকে বলল, আপনাদের যে কবরস্থ করার আগে একবার মুখ দর্শনের সুযোগ দিয়েছি, এই বেশি। দাদুর আত্মা নিশ্চয়ই এটি সমর্থন করেন না, তবু আমি কাজটি করেছি। হাজার হোক ছেলে তো তার। আর কথায় কথায় আমার বাবা আমার অধিকার বলতে বিন্দু মাত্র লজ্জা হচ্ছে না? হ্যাঁ, আমার জীবন থাকতে আমি আপনার মতো একটা কুলঙ্গরকে কোনোদিনও আমার দাদুর জানাজায় অংশ নিতে, তাকে অপবিত্র করতে দিতে পারতাম না। ওহ, ক্ষিপ্র গতিতে এগোলো আজাদের হাত, উদ্দেশ্য রোজাকে আঘাত করা, কিন্তু তার পূর্বে শক্তিশালী বাঁধনে আবদ্ধ হয়ে গেল তার কবজি। তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল চারুলতা। আমি জীবনে প্রচুর বেহায়া নির্লজ্জ দেখেছি, কিন্তু আপনার মতো উন্নত পর্যায়ের গর্ধব বেয়াদব দেখিনি মিস্টার, যে নিজের বাবার মৃত্যু নিয়েও ঝামেলা করে। এক ঝটকায় আজাদের হাত সরিয়ে দিতে নিজের কবজি আঁকড়ে ধরল সে। ব্যথায় শ্রী ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিহেভ ইউরসেলফ মিস। আপনি কোনো গুরুজনের সঙ্গে অসভ্যতামি করতে পারেন না, ওকে? ও গুরুজন তাহলে মর্জি মতো যে কাউকে চট দিতে পারে, তাই না? গুরুজন মাই ফুড। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন। দোহাই লাগে আপনার, আমার দাদুকে শান্তিতে জীবিত থাকতে দেননি যখন, অন্তত শান্তিতে যেতে দিন। রোজার উত্তেজিত কণ্ঠে সকলেই ক্ষণিকের জন্য স্থবির হলো। মেয়েটির দৃষ্টি উপচে নামা অশ্রু একটু হলেও যেন নড়ল হৃদয়কে। আজাদ গলা খাকারি দিয়ে শুধল, তোর নাগরের অভাব নেই। এখন কি নাগরানি ধরেছিস? কি এক দিনকাল পড়লো পৃথিবীতে। যার যেমন রুচি। আমার মনে হয় আপনার মেন পয়েন্টের সমস্যা আছে। জীবনে এমন গাই বলদ মার্কা কথা এর আগে আমি কোনোদিন শুনিনি। এই মেয়ে, তুমি কিন্তু। ঘৃণায় মুখ বিকৃত করে উচ্চারণ করলো আজাদের স্ত্রী। আঙুল উঁচু করে কিছু বলতে যাচ্ছিল আজাদ, কিন্তু হঠাৎই ধ্বনিত হলো, আঙ্গুল নিচে। কণ্ঠ জুড়ে এক প্রকার শক্তি ছিল, যার দরুন আজাদ ভ্যাবাচাকা খেয়ে নিজের অজান্তেই আঙুল নামিয়ে নিল। ঘাড় ঘুরিয়ে তাকালো। পকেটে হাত ভরে সন্নিকটে দাঁড়ানো এক পর্বত সমান কাঠিন্য ঘেরা অস্তিত্ব। আজাদের দৃষ্টি লক্ষ্য করে একটু ঝুঁকে পুনরায় ভিড় করল, আউট। হোয়াট?
মৃতদেহ দেখতে এসেছেন, দেখেছেন, নাও গেট আউট। আমার বাবা, আমার ভাতিজি, আমার পারিবারিক বিষয় মাঝখানে আপনি বলার কে? এক মুহূর্ত চেয়ে থাকলো আসমান, পরক্ষণে নির্বিকার কণ্ঠে জানালো, আমার পরিবার, আমার বোন, আমার স্ত্রী, আমার স্ত্রীর ইচ্ছা আমার কর্তব্য। সো গেট আউট অফ হার সাইট বিফোর আই থ্রো ইউ আউট মাইসেলফ। হতচকিত হয়ে একবার রোজাকে আরেকবার আসমানের দিকে তাকালো আজাদ এবং তার স্ত্রী। ও এই ব্যাপার, নাগর ধরেছে তাহলে? তাই তো বলি, চিকিৎসার এত টাকা কিভাবে আসে? নিজেকে সত্যিই বিকিয়েছে? চাচির প্রশ্নে প্রতিবাদ ভিন্ন কাউকে করতে না দিয়েই রোজা এগুলো তৃপ্ত পদক্ষেপে কঠোর কণ্ঠে জানালো, আমার স্বামীর টাকা আমি খরচ করেছি আমার মর্জি মতো। তাতে আপনার মতন এক বিষধর সংসার ভাঙা সাপের মাথা ব্যথার কারণ দেখি না। টেলিবিগুলি জ্বলে উঠলো যেন চাচে। যদি আর শোকের দিন না হতো, তোমাকে ঠাটিয়ে একটা চড় দিতাম। তুমি জানো আমার বাবা কে? তার কানে যদি একবারের জন্য কথাটা ওঠে যে নিজের বাবার দোহাই দিয়ে চলেছেন, স্বামীর নয়, তাকে নিয়ে গৌরব করার কিছু নেই বুঝি? থাকবে কিভাবে? কুলাঙ্গারকে নিয়ে গৌরবের কিছু থাকতে পারে না। সীমা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু। বাবাকে বলবেন আপনার, বলুন তবে। তুমি জানো না আমি চাইলে তোমাকে 10 বার কিনতে পারি। আমি চাইলে আপনার বাবার গোটা ব্যবসায়িক সাম্রাজ্যকে কিনতে পারি। শিউরে উঠে আসমানের দিকে চেয়ে থাকলো চাচে। এত অর্থের বড়ই, অথচ শ্বশুরের চিকিৎসার জন্য 2 পয়সা বের হলো না। আর নট ইউ ডিজিটাল বেগার? বাক্রুদ্ধ জ্ঞানশূন্য আজাদ এবং তার স্ত্রী। আজাদের ঠিক পেছনে এসে থামলো নিহাত, কাঁধে হাত দিয়েই জানালো, আপনাকে একটা সুপরামর্শ দেই, যদি নিজের মুখ রক্ষা করতে চান দয়া করে বেরিয়ে যান। রাস্তা এখনো খোলা আছে, কতক্ষণ থাকবে নিশ্চয়তা নেই। না চাইতো একটা ছোক গিল আজাদ। এক পলক শুধু তাকালো রোজা এবং আসমানের দিকে, তারপরই স্ত্রীর হাত ধরে টানতে টানতে জোরপূর্বক গাড়ি পাড়ি জমালো গোরস্থানের বাইরে। তাদের অডি কয়েক মুহূর্তেই আড়াল হলো দৃষ্টিসীমার। কয়েক মুহূর্তে প্রগাঢ় নীরবতা, তারপর বেলাল রেমানের কণ্ঠস্বর ধ্বনিত হলো, আজকের দিনে এমন করো না, ছেলেরা কাছে এসো, লাশ দাফন করতে হবে। এগিয়ে গেল আসমান এবং নিহাত। দুইজনই হুজুর এবং কয়েকজন কর্মী রয়েছে। কয়েক মিনিটের মাথায় তাকবীর ধ্বনিতে পরিপূর্ণ হলো সমগ্র পরিবেশ। দূর থেকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোজা। নিজের দাদুর কাফনে মোড়ানো দেহ সমাহিত হতে দেখলো সম্পূর্ণ দৃষ্টি মেলিয়ে। অতিবাহিত হয়েছে 3 দিন। ভয়াল 21শে সেপ্টেম্বর পেরিয়ে ঝড়িত্রী আজ পদার্পণ করেছে 24শে সেপ্টেম্বরে। রেমান পরিবারের 21শে সেপ্টেম্বরকে ঘিরে আয়োজিত মিলাদের ব্যাপারটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী মাসে। রোজার দাদুর মৃত্যুর পর সকলেরই অন্তর বিষণ্ণ হয়ে রয়েছে। নিজের ভিন্ন জগতে বসবাস করছে রোজা। দাফনের সময় তাকে তুলনামূলক স্বাভাবিক মনে হলেও পরবর্তী মুহূর্তে বোঝা যায় সত্যিকারের মানসিক অবস্থা। 3 দিন যাবৎ সে নিজের রুম থেকে বের হয়নি। খাবারের ঠিক ঠিকানা নেই। সকলের ব্যর্থতার পর স্বয়ং বেলাল রেমান জোরাজুরিতে আধ খানিক রুটি পাকস্থলিতে প্রবেশ করিয়ে দিয়েছে সে, এইটুকুই। আসমানের সম্পূর্ণ পেন্ট হাউস যেন হঠাৎ করে অমানিসায় ছেয়েছে। কেউ হলরুমের পর্দা টেনে দেয় না, আর কিচেনে কাজ করতে দেখা যায় না কাউকে। নিহাদের সঙ্গে খুনসুটি কিংবা ঝগড়ায় মাথে না কেউ। কাউচে বসে গল্পের বইয়ের মুখ ডুবানো সত্তা আজ নিজেকে করে রেখেছে 4 দেয়ালের মাঝে বন্দি। সকলের মাঝে থেকে যেন সে নেই, অস্তিত্বহীন এক সত্তা এই পৃথিবীর বুকে। প্রায় রাত 9টা। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসলো আসমান। কেমন শূন্যতায় ঘেরা হলরুমটি তার পছন্দ হলো না। ধীর পায়ে কিচেনে গেল। ফ্রিজ খুলে নিজের জন্য একটা জুসের বোতল বের করতে কি যেন মনে হলো। কিছু সবজি আর চিকেন কিউব করে নিল সাথে। 2 হাতে ইন্ডাকশন পাত্র চড়িয়ে ঢাললো পানি। উষ্ণ হয়ে আসতে কিউব সবজি এবং পরিমাণ মতো মশলা দিয়ে স্যুপ তৈরি করতে সময় লাগলো প্রায় 20 মিনিট। তার সঙ্গে 2টো পাউরুটি টোস্ট করে নিল। ট্রেতে গুছিয়ে ক্যাবিনেটে 2 হাত রেখে একটা নিঃশ্বাস ফেলল সে। কি করছে সে, কেন করছে ধারণা নেই। মস্তিষ্ক বিরোধিতা করার আগে ট্রে নিয়ে এগিয়ে গেল
নিচতলার করিডোরে মাঝখানের অন্ধকারাচ্ছন্ন জায়গায় বাতি জ্বালিয়ে দরজার দিকে তাকালো। লক করা ইতস্তত অনুভূতি চেপে মৃদু শব্দে করাঘাত করলো। কোনো উত্তর নেই। কয়েক মিনিট অপেক্ষার পর হাল ছেড়ে উল্টো ঘুরলো। দরকার কি ভাবলো হৃদয়, কিন্তু এমন অস্বস্তি কেন হচ্ছে কি যেন ভাবলো আবার। পরক্ষণে দ্রুত এসে পিনকোড চাপলো। পেন্ট হাউসের রুমগুলোয় জরুরি মুহূর্তে প্রবেশের জন্য পিনকোড সিস্টেম রয়েছে। রোজা যদি নিজের রুমেরটা বদলে না থাকে তাহলে। খুট করে খুলে গেল দরজা। অবিলম্বে ভেতরে প্রবেশ করলো আসমান। প্রথমেই ধাক্কা খেলো গুমট আধারে আবদ্ধতা পরিবেশ জুড়ে। তবে এমন অনুভূতিতে অভ্যস্ত নিশাচর আসমানের দৃষ্টি মুহূর্তেই অসঙ্গিত ধরতে সক্ষম হলো। কাচের দেয়ালে জানালা খুলে দেওয়া হয়েছে, হুহু করে ঢুকছে বাতাস। তার সামনে একটি টুলের উপর দাঁড়ানো মেয়েলি অবয়বটি রোজা, পা বাড়িয়ে রেখেছে বাইরে। অবলীলায় ঝাঁপ দেওয়ার প্রস্তুতি, এগিয়ে যাচ্ছে সে। ভারসাম্য ছেড়ে দিয়েছে শরীর। ট্রে ফেলে বিছানা টপকে ছুটলো আসমান। দ্রুত তড়িৎ গতিতে পাকড়াও করলো রোজার কোমর। শক্তিশালী টানে তাকে নিয়ে আশ্রয়ে পড়লো মেঝেতে। ধস্তাধস্তি আরম্ভ হলো তৎক্ষণাৎ। ছেড়ে দাও আমাকে, যেতে দাও। আমি দাদুর কাছে যাব, আমি আব্বু আম্মুর কাছে যাব। আসমানে হাত সজোরে আঘাত হানলো রোজার মুখের পাশের বেডসাইড টেবিলের বরাবর। কম্পনে তরঙ্গ খেলেও টেবিলের ওপর থাকা ধপাস করে একটি কাচের ফুলদানি মেঝেতে ছিটকে পড়ল। কাচ ছিটকে উঠলেও কারো জখম হলো না, শুধুমাত্র হতচকিত করে তুললো রোজাকে, বের করে আনলো তার আপন জগৎ হতে। ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে ফেলতে আসমানে কৃষ্ণ গহ্বরে দৃষ্টিপাত ঘটল। রোজা কপল সিক্ত হলো তার অশ্রুতে। I want to die so bad, please let me, ভিক্ষা চাইল সে, মৃত্যু ভিক্ষা। kill me. দ্বিতীয়বার অধর হতে শব্দ দুটি নিগ্রত হওয়ার সাথে সাথে ঘটল ঘটনাটি। উঠে বসলো আসমান, রোজার হাত ধরে এক টানে আশ্রয়ে ফেললো নিজের বিস্তৃত বক্ষ মাঝে। উভয় বাহু শক্তিশালী উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করলো তার অবাধ্য সত্তাকে। স্থির হয়ে থাকলো রোজা, সম্পূর্ণ স্থির। নিগুড় এক উষ্ণতার চাদর মুহূর্তে আচ্ছাদিত করে নিল তার সম্পূর্ণ অস্তিত্বকে। বোকা মহিলা। কর্ণগোচর হলো আবেগে উদ্ভাসিত হলো বুক, সিক্ত হলো সমস্ত অন্তর হতে শরীরের রোমকূপ পর্যন্ত। পিতামাতা শব্দ দুইটি কোনো সন্তানের জন্য কতটা নিগুড় অর্থ ধারণ করে তা উপলব্ধি করার আগে ভাগ্যের কাছে হারিয়েছে তাদের। স্নেহভাজন হয়ে জীবনে আবির্ভূত হয়েছিল ছোট চাচা আজাদ। ভাগ্যের পরিহাস তাকেও করে দিল বিচ্ছিন্ন। এরপর দাদুর হাত ধরে একলা পথ চলা। একমাত্র সম্বল, জীবনের একমাত্র বেঁচে থাকার কারণ। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু ছিল দাদু। প্রতিদিন ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাওয়ানো, তৈরি করে স্কুলে পাঠানো, স্কুল থেকে ফেরত নিয়ে আসা, টিউশন টিচারের কাছে নিয়ে যাওয়া, বাসায় পড়তে বসানো, খাওয়ানো, যত্ন নেওয়া, সবকিছু সযত্নে করেছে দাদু। পাবলিক পরীক্ষাগুলোর সময় ঘন্টার পর ঘন্টা কেন্দ্রের সামনে বসে থাকতো। হল থেকে বের হলে হাসি মুখে প্রথমে পানি খাইয়ে বলতো, পরীক্ষা যেমন হয়েছে হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যে হয়তো জীবনে পিতামাতার থেকেও বেশি কিছু ছিল রোজার জন্য। বন্ধু, খেলার সাথে কুঞ্চটির সঙ্গী, দিন শেষে প্রশান্তির নেই। ভাগ্যের লোভ সীমা ছাড়িয়ে পৌঁছেছে চরম পর্যায়ে। তাই তো এমন মানুষটিকে কেড়ে নিতে একবারও কুণ্ঠাবোধ করলেন না। নিজের গোটা পৃথিবীর আলো হারিয়ে আধারে তলিয়েছে রোজা। এতটাই গভীর তা যে উত্তরণ অসম্ভব। ক্রমশ গম্ভীর হতে আরো গভীরে তাকে শুষে নিচ্ছে ভাগ্য চক্রের উল্টো আবর্তন। হারাতে হারাতে আছে নিঃশ্বাসে ধরিত্রীর বুকে অবহেলিত এক ধূলিকণা, যার অস্তিত্ব থাকা না থাকায় এই মহান বিশ্বজগতের কিচ্ছু আসে যায় না। রাতে ঘুমাতে পারেনি রোজা। যতটুকু ঘুমিয়েছে অদ্ভুত সব স্বপ্ন দেখেছে। খাবারের রুচি শূন্যের নিচে ঠেকেছে। এই ধরায় যেন যে জীবন মৃত। নিজেকে বারংবার প্রশ্ন ছুড়েছে, কি অবশিষ্ট আছে তার? কোনো পিছুটান রয়েছে কি? কার জন্য বাঁচবে সে? কিসের জন্য বাঁচবে? কোন উদ্দেশ্যে ভাসাবে এই জীবন তরী? বরাবরই উত্তর করতে ব্যর্থ হয়েছে তার অন্তর। প্রচণ্ড মানসিক অস্থিরতা এবং সেই অস্থিরতা থেকে ভয়াল এক সিদ্ধান্ত গ্রহণ। সব যন্ত্রণা অবসান ঘটাতে পারে শুধু তার মৃত্যু। স্বয়ংক্রিয়ভাবে ঠিক
কখন নিজের শরীর তাকে টেনে তুলেছিল জানালার বরাবর, তা টেরটুকু পায়নি তার পরিশ্রান্ত মস্তিষ্ক। বর্তমানে যেন সেই মস্তিষ্ক ধীরে ধীরে কর্মক্ষম হতে আরম্ভ করেছে। তাই তো এমন অনুভূতি। রোজাকে নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে আসমান। এই দানবটির পক্ষে কাউকে এভাবে আগলে নেওয়া সম্ভব তা আজকে পূর্বে রোজা কোনোদিনও কল্পনাও করতে সক্ষম হয়নি। চিত্ররেখার কাহিনী শোনা এবং বাস্তবে নিজে অনুভব করার মাঝে বিস্তর ফারাক রয়েছে। আদতে কি আসমান এমন কোনো কাজ করছে নাকি রোজার কল্পনা করছে না তা প্রমাণিত হলো কয়েক সেকেন্ডের মাঝে। ওই অবস্থাতে উঠে দাঁড়ালো আসমান। তার বাহুডোরে আলিঙ্গনরত রোজা বসলো বিছানায়। ততক্ষণে নিজেকে সম্পূর্ণ বিলীন করেছে মেয়েটি। আসমানের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজেছে, ডুকরে কেঁদে উঠলো আত্মধ্বনি মিয়ে এলো প্রশস্ত বুকের বাধায়। আসমান হস্তক্ষেপ করলো না, কোনো কথাও বলল না, শুধু তার একটি হাত রোজার পিছে আলতো ভাবে স্পষ্ট করলো। ওপর নিচে প্রবাহিত হয়ে যেন প্রশান্তি বিলাতে চাইছে। রোজা কাঁদলো, নিজেকে উজাড় করে দিল। তার হৃদয়ের চাপা সকল অনুভূতির আজ উৎকিরণ ঘটেছে। আমি এখন কি করব? আমি যে সম্পূর্ণ এতিম হয়ে পড়লাম। কিভাবে বাঁচবো? কার জন্য বাঁচবো? নীরব আসমান, তার মাঝে বিশেষ পরিবর্তন নেই। ফুপিয়ে ফুপিয়ে বলে চলা কথাগুলো শুনে যাচ্ছে সে। ওই একটি কাজে পারদর্শী শুনে যাওয়া। রোজাকে সে কোনো প্রকার বাধা দিল না, নিজের মতন প্রকাশ ঘটাতেই দিল আবেগে। বিলাপের মতন ছন্ন ছাড়া অনেক কিছু বলে যাচ্ছে রোজা। তাতে কর্ণপাত করে নৈশব্দ বরণের মাধ্যমে যেন নিজ নিয়মে পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টা। তার আলিঙ্গনে যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে উন্মুক্ত এক সত্তা। ছেলেটার অস্তিত্ব যত শিথিল, তার বাহুডোরে তার চাইতেও বহুগুণ উষ্ণ। মনে মনে ভাবল রোজা। অদ্ভুত হলেও সত্য, ভালো লাগছে তার। অশান্ত হৃদয়ে শীতলতার প্রলেপ দিচ্ছে আসমানের এমন নীরব উপস্থিতি। ঠিক কতক্ষণ এভাবে কেটেছে জানা নেই। রোজা যখন নিজের সম্বিত ফিরে পেল তখন নিজেকে আসমানের এতটা কাছে আবিষ্কার করে কিছুটা হতচকিত হলো। আবেগের বশে সে এক দানবকে আঁকড়ে ধরে নিজেকে উজাড় করে তো দিয়েছে, কিন্তু সেই অধিকার তার আদৌ জন্মেছে কি? মানুষের সঙ্গে সে এক চুক্তির সম্পর্কে আবদ্ধ, যে সম্পর্কে বিন্দুমাত্র পবিত্র রোজা নেই। উপলব্ধি করে রোজা নিজেকে দূরে সরিয়ে নিল। আসমানের আলিঙ্গন ছেড়ে সরে বসে জোরপূর্বক নিজের চোখ মুখ মুছে নিল। আমি 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 সরি। আমার মাথা ঠিক ছিল না, তাই। খাবার নষ্ট হয়ে গিয়েছে। অপ্রাসঙ্গিক কথাটি রোজাকে বিস্মিত করলো না। এই বান্দাকে মোটামুটি ভালোই চিনতে পেরেছে সে। গত কয়েক মাসে ঘাড় ঘুরিয়ে চেয়ে মেঝেতে পড়ে থাকা ভাঙা ট্রে, বাটি এবং খাবার দেখতে পেল সে। একটি ঢোক গিলে বিড়বিড় করলো, আই সরি। নিঃশব্দ আসমান, তার দৃষ্টি জানালার দিকে যা এখনো খোলা রয়েছে, যেন রোজা নিজে থেকে না গেলেও কোনো অশরীরী শক্তি তাকে টেনে নেবে বাহির পানে। তাই সতর্ক নজর রাখছে। আমার ক্ষুধা নেই, খাবো না, তুমি যাও। এবারও নীরবতা। একটি নিঃশ্বাস ফেলে নিজের কপাল ঘষে রোজা পুনরায় বলল, তোমাকে ধন্যবাদ। চিন্তা করো না, আমি আর ওরকম কাজ করতে যাব না। তুমি এখন যেতে পারো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আসমান। বোধহয় চলে যাবে। রোজা এমন ভাবনার ঠিক বিপরীত কাজটাই করলো সে। বিছানার কাছে এসে ঝুঁকলো। কিছু বুঝে ওঠার আগেই একটান রোজাকে তুললো, বসিয়ে দিল নিজের এক হাতের বাহু বরাবর। অপর হাত ভারসাম্য রক্ষায় জড়িয়ে গেল পিছে। হতবিহ্বল রোজা না চাইতেও আঁকড়ে ধরল আসমানের কাঁধ। তার আঙুল সমূহ চেপে বসলো পোশাকে। আসমান, কি করছো তুমি? কোনো জবাব নেই। ওই অবস্থাতে রোজাকে কোলে নিয়ে আসমান রুম পরিত্যাগ করলো। করিডোরে ধরে হেঁটে এলো হল রুমে। প্রথমে কয়েক সেকেন্ড ছটফট করে নিজেকে গুছিয়ে নিয়েছে রোজা। জানে লাভ নেই। আসমানের মাথায় চিবুক ঠেকিয়ে সে অজানা এক অনুভূতি অনুভব করছে। তার শূন্যতাপূর্ণ হৃদযন্ত্র থুকথুক ছন্দে স্পন্দিত হয়ে চলেছে। সোজা কিচেনে ঢুকলো আসমান। ইন্ডাকশনের পাশে কাউন্টার উপর বসালো রোজাকে। বিব্রত বোধ করে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মিয়েছি। সে যতটা লজ্জিত, আসমান ঠিক ততটা নির্বিকার। ফ্রিজ খুললো দানবটি। তার মৃদু অথচ প্রভাবশালী কণ্ঠস্বর রোজাকে শুধাল, প্রিয় খাবার? তুমি? হ্যাঁ। কানে ফোড়া হয়েছে? নুডলস। এক
নিজের পেছনে তাকালো, যেন প্রিয় খাবার নুডলস বলে ব্যাপারটাকে বিচার করছে। রোজা নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। সত্যি কথাই তো বলেছে, ভুল তো কিছু নয়। আসমান একটি নিঃশ্বাস ফেললো, স্পষ্ট কর্ণগোচর হলো তা। ফ্রিজ থেকে কিছু সবজি বের করে ক্যাবিনেট থেকে নুডলসের প্যাকেজ বের করল। পাত্রে তা সিদ্ধ হতে হতে ক্যাপসিকাম, গ্রিন অনিয়ন এবং কিছু স্প্রিং ধুয়ে সুন্দর মতন কেটে নিল। রোজা কাউন্টারে বসে অতি মনোযোগী দৃষ্টিতে পর্যবেক্ষণ করে গেল তার প্রতিটি কাজ। প্যানে সামান্য তেল দিয়ে তাতে একে একে পেঁয়াজ, মরিচ, গোটা একটা ডিম, মশলা এবং সবজি দিয়ে সেদ্ধ হয়ে আসা নুডলস ঢালো আসমান। কিছুক্ষণ কষিয়ে তাতে যোগ করলো সয়া সস এবং টমেটো সস। ফ্রিজ থেকে বের করলো এক প্যাকেট চিজ। তার কার্যক্রমে রোজা না পারতেই বলি উঠল, আমি তো এতদিন জানতাম গরম পানিতে ম্যাগি নুডলস আর মশলা ঢেলে নিলেই তাকে নুডলস বলে। চিজের প্যাকেট ছিঁড়ছিল আসমান। রোজার বাক্য কানে যেতেই মাঝপথে থমকে গেল। মাস্কের অন্তরালে তার কপল সামান্য উঁচু হয়ে উঠল। যদিও দেখতে পায়নি রোজা, হলপ করে বলতে পারবে এই মাত্র আসমান হেসেছে, তা হোক খুব সামান্য হাসে। নিজের রান্না সম্পূর্ণ করে বাটিতে বেড়ে তাতে কিছু গ্রিন অনিয়ন ছড়িয়ে চপস্টিক রাখলো আসমান। এগিয়ে দিল রোজার দিকে। খাওয়ার কোনো রুচি এতদিন না থাকলেও বর্তমানে সুগ্রাণী তার পেট মোচড় দিয়ে উঠল। তাতে অস্বাভাবিক ধরনের শব্দ হলো। লজ্জায় মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করলো রোজার চেহারা। পেট চেপে ধরলো সে। নিশ্চিত আসমান শুনতে পেয়েছে। কি লজ্জাজনক ব্যাপার, এখনই এমনটা হতে হলো। অবশ্য আসমান এমন ব্যবহার করলো যে সে কিছু শুনতেই পায়নি। খাও। এতটুকু উচ্চারণ করলো সে। কিছুটা বিব্রত এবং কিছুটা স্বস্তি অনুভব করে খাবার গ্রহণ করলো রোজা। ছেলেটি তাকে কিছু বলে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেনি, ব্যাপারটা তার কাছে ভালো লাগলো, একটু বেশিই ভালো। খাবারের মনোযোগ দিল সে। মুখে পুড়তে অসাধারণ স্বাদে তার জিহ্বা থেকে পাকস্থলী পর্যন্ত যেন পরিপূর্ণ হয়ে উঠল। চমৎকার। আসমান এক বোতল জুস বের করতে একটা গ্লাস ভর্তি করে রোজার দিকে এগিয়ে দিয়ে বিড়বিড় করলো, তেল মশলা একটু কমিয়ে দিয়েছি। সম্পূর্ণ খালি পেটে অধিক মশলাদার খাবার রুচবে না, শরীর খারাপ হতে পারে। হ্যাঁ, এগুলো কি তাহলে? ওইগুলো সবজি, মাছ এবং চিজ, কিছুটা সস, স্বাস্থ্যের জন্য উপকারী। ভাবাচাকা খেয়ে বাটির দিকে তাকিয়ে থাকলো রোজা। সত্যি বলতে আসমান তার জন্য রান্না করেছে এবং করার সময় এত কিছু ভেবেছে, ব্যাপারটা তার মাঝে এক অজানা শিহরণ খেলিয়ে দিল। তো তুমি খাবে না? কথোপকথন ঘোরাতে জিজ্ঞেস করে বসলো রোজা। কাউন্টারে হেলান দিয়ে আসমান নিজের মাছটা টেনে খানিক উপরেই তুলে নিল, জানালো, খেয়েছি। ও, কিভাবে কি বলা উচিত ঠিক করতে না পেরে রোজা সম্পূর্ণ খাবারই ঝুঁকলো। কাউন্টারে পা দোলাতে দোলাতে সে আস্তে আস্তে নুডলস সাবার করছে। এমন অবয়বের দিকে নির্বিকার ভঙ্গিতে চেয়ে আছে আসমান। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো দুশ্চিন্তাই নেই, অথচ কিছুক্ষণ আগে কিভাবে কাঁদছিল। নিজেকে স্বাভাবিক প্রদর্শন করতে সে, কিন্তু আসমান খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে যে অন্তরে কত বিশাল ঘূর্ণিঝড় লুকিয়ে রেখেছে রোজা। হঠাৎ করেই তীব্র রকম মিউজিকের শব্দে বেজে উঠল রোজার ফোন। নিজেই তাতে হতচকিত হয়ে বাটি ফেলে দিচ্ছিল। আসমান কাছাকাছি থাকায় রক্ষা হলো। সুকুচকে বিরক্তি দেখিয়ে আসমান বাটি কাউন্টারে রাখতে রাখতে রোজা পায়জামার পকেট থেকে নিজের পুরনো ফোনটা বের করলো। অনলাইন থেকে কেনা জামাগুলোর পাজামার এমন পকেট রয়েছে যা রোজার বেশ পছন্দ হয়েছিল। আনমনে কখন ফোনটা ঢুকিয়ে মনে মনে সে ফেটে আসা স্ক্রিনে দৃষ্টি সরু করে তাকিয়ে একটি অচেনা নাম্বার আবিষ্কার করলো, রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? এক মুহূর্ত নীরবতা, তারপর উত্তর এলো, তোর বাবার রেখে যাওয়া ডায়েরিটা আর তোর মায়ের রূপার পায়েলটা এসে নিয়ে যাস। কালকের মধ্যে না এলে নর্দমায় ফেলে দিব। এতটুকুই। লাইন কেটে গেল। শূন্যতা। নিজে ফোনের দিকে তাকিয়ে থাকলো রোজা। এই জিনিসগুলো চাচার হেফাজতে ছিল। মরহুম ভাই এবং মরহুমা ভাবির স্মৃতিস্বরূপ। বেরিয়ে আসার সময় আনা হয়নি, পরে কয়েকবার চাইলেও দেয়নি। নিজের বাবা মায়ের স্মৃতি বলতে রোজার কাছে কিছুই নেই, সবই হারিয়েছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে। জিনিস দুইটার প্রতি তার আকর্ষণ, তাই বহুদিনের মৃত্যুর আগে একবার হলেও ছুঁয়ে দেখতে চায়। সুযোগটা এভাবে আসবে ভাবিনি। ফোন নামিয়ে রাখতে আসমানকে জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করতেই লক্ষ্য করে রোজা বুঝলো বান্দা মোটামুটি সবই শুনেছে। একটি দীর্ঘশ্বাস ফেলে বাটি হাতে তুলতে তুলতে জানালো,
আগামীকাল একবার মিস্টার আজাদের বাসায় যাব। নিহাত কি ঘুমিয়ে পড়েছে? যদি না থাকে তাহলে ওকে ডেকে। আমি যাব। নুডলস মুখে দিয়ে থমকে গেল রোজা। অবিশ্বাস নিয়ে চেয়ে রইল আসমানের দিকে। নিটল অনুভূতিহীন সে পুনরায় জানালো, আদেশ করলো। আমি তোমার সাথে যাব। জবাব দিতে সক্ষম হলো না রোজা। শক্তভাবে গিলে নিল খাবার চুকো। খাবার শেষ হতে হতে পেন্ট হাউসের দরজা খোলার শব্দে ঘুরে তাকালো, দেখলো সিল্কের ঘুমের পোশাক পরিহিত অবস্থায় একটি বালিশ বগল দাবা করে ভেতরে ঢুকছে চারুলতা। কিচেনের সামনে এসে এক নজর তাকিয়ে থাকলো সে, তারপর ভেতরে উটকি দিল। আসমান রোজার হাত থেকে পাটি নিয়ে সিঙ্কে রাখতে রাখতে বলল, উত্তর পাশের রুম। তুই জানালার সাইডে থাকবি, দরজা যেন খোলা থাকে। বাইরের অ্যালার্ট সিস্টেমটা অন করে দিস। ওকে বস। 2 আঙ্গুলে স্যালুট ঠুকে রোজার দিকে এগুলো চারুলতা। বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলো রোজা। কয়েক মুহূর্ত সে বুঝে উঠতেই পারল না যে কি হচ্ছে আর কেন হচ্ছে। তাকে হাত ধরে কাউন্টার থেকে নামালো চারু। প্রশ্ন এড়িয়ে ছোট্ট বাক্য জানালো, আমরা কয়েকদিন একসাথে ঘুমাবো, মজা হবে। না চাইতেও রোজা ঘুরে তাকালো আসমানের দিকে। ছেলেটি তার দিকে তাকিয়ে নেই। স্ক্যাবে ডিশ ওয়াশ নিয়ে ধুয়ে নিচ্ছে বাটি ও চপস্টিক। মসৃণ পিচ ঢালা সড়ক বেয়ে এগিয়ে যাচ্ছে আসমানের পোর্শে। আবহাওয়া আজ ঝলমলে। সন্ধ্যার আস্তরণে আচ্ছাদিত হয়েছে ধরিত্রী। শহর যেন গা ছাড়া দিয়ে উঠেছে সমগ্র দিনের পরিশ্রান্ত অভিযান শেষে। কিন্তু মতিঝিলের এই অঞ্চল ব্যস্ততার তেমন দর্শন নেই। উচ্চবিত্ত এলাকা, নীরবতা, প্রশান্তি জরুরি। ড্রাইভিং সিটের ঠিক পাশেই বসে আছে রোজা। সোনালি বর্ণে সালোয়ার কামিজ তার পরনে। গত কয়েকদিনের তুলনায় চেহারা মোটামুটি পরিষ্কার। ধোঁয়াশে দৃষ্টিতে যে আছে বাইরের দিকে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে কপালে। হালকা একটু মাথা কাত করে আসমান তাকালো তার দিকে। পুনরায় দৃষ্টি ফিরিয়ে নিল। মৃদু ধ্বনি তুলে একটি একতলা ভবনের সামনে থামলো আসমানের গাড়ি। এটাই আজাদের বাড়ি। আগে অ্যাপার্টমেন্ট ভবনে থাকতো। আভিজাত্যের প্রদর্শনে বর্তমানে বাড়ি কিনেছে। এই অঞ্চলে এমনই ইউরোপীয় ধাঁচে তৈরি বাড়ি রয়েছে কয়েকটি। নিজের সিট বেল্ট খুলে রোজা নামতে গেলেই হঠাৎ আসমান নিজের হাত বাড়লো তার দিকে। ফিউ কুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো রোজা। তোমার ফোন। কিছুটা অবাক হয়ে নিজের ফোনটা আসমানের হাতে দিল। কয়েক সেকেন্ডের মাঝেই তাতে কিছু করে ফিরিয়ে দিল আসমান। হতবাক হয়ে রোজা খেয়াল করলো তাতে স্টপ ওয়াচ সেট করা আছে 29 সেকেন্ডের। স্টপ ওয়াচ থামার সাথে সাথে যে জায়গায় থাকবে ওই জায়গায় মাথা নিচু করে বসে পড়বে। এর বেশি কিছুই হলো না আসমান। রোজা অনুভব করলো তার হৃদযন্ত্র দ্রুতগতিতে স্পন্দিত হতে আরম্ভ করে। জানে প্রশ্ন করলেও এই মুহূর্তে উত্তর লাভ সম্ভব নয়। যা বলেছে তা করে শ্রেয়। সতর্কভাবে দরজা খুলে বাইরে পা রাখলো সে। ফোন হাতে চেপে ধরে এগিয়ে গেল। সর্বশক্তি প্রয়োগ করে নিজেকে আটকালো। আশেপাশে তাকিয়ে সন্দেহের উদ্বেগ না ঘটাতে দরজার দিকে এগোচ্ছে। 1 পা 2 পা। নিজের উপর গাড়িতে বসা আসমানের ধারালো দৃষ্টির ভার অনুভব করতে পারছে। 28 29। দরজা থেকে বরাবর 1 হাত দূরত্বেই রয়েছে রোজা। স্টপ ওয়াচ থামার সাথে সাথেই নিজের হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়ল। কয়েক সেকেন্ড জোর করে চোখ বুজে রাখলো। থপ 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 4টি শ্রিয়মান শব্দ তার কানে এলো। শিউরে উঠে দৃষ্টি মেলাতেই নিজের জায়গায় জমে গেল। তার দুপাশে মাটিতে এলিয়ে আছে 3টি মৃতদেহের। রক্তে ভিজে আছে ভূমি। এক ঝটকায় পেছনে চাইলো। গাড়ির দরজার পেছনে সিট থেকে 1 পা বের করে উক্কি দিয়ে রয়েছে আসমান। তার গ্লাভস আচ্ছাদিত। ডান হাতে লম্বা নলের মতন সাইলেন্সার যুক্ত রিভলভার। তখনও হালকা ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসছে নল থেকে। গাড়ির ঠিক পেছনে ঝোপের আড়াল হতেই 2টো হাত বেরিয়ে আছে রক্তাক্ত। কিছুই ঠাউর করতে না পেরে রোজা এক ঝাঁক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল আসমানের নিগুড়ো কৃষ্ণ গহ্বর দৃষ্টি মাঝে। গতকাল বাড়ির এক কোনায় বসে আপন মনেই অ্যালকোহলে বুঁদ হয়েছে আজাদ। এই বদভ্যাসটি তার আগে ছিল না। মধ্যবিত্ত থেকে তথাকথিত সফলতার সিঁড়ি বেয়ে উচ্চবিত্তের পর্যায়ে পৌঁছানোর পর জগতের সকল রকম নিষিদ্ধ আনন্দ ফুর্তির দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। তারই ফলস্বরূপ কাজের বিরতিতে বাড়ির আশেপাশে চক্কর দেয়া। স্ত্রী তাতে অভিমান করে না, বরং নিজেই রাতের খাবারের পর ওয়াইনের মত্ত হওয়ার পরামর্শ দেয়। কিছুদিন বাদেই
আপন চিন্তায় আচ্ছন্ন মস্তিষ্ক। গ্লাসের দিকে চেয়ে থাকা আজাদের মনোযোগ ভাঙল নিজের কাঁধে অতর্কিত স্পর্শ অনুভব করে। ঝট করে ঘুরে তাকে নিজের পাশে আসন গ্রহণ করা চকচকে স্যুট পরিহিত ব্যক্তিকে নজরে পড়ল। ঘোলাটে দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে তার পরিচয় অনুধাবনের সঙ্গে সঙ্গে নিজের পায়ে তড়াক করে উঠে দাঁড়ালো আজাদ। মিস্টার আকাশ। আপনি এত উত্তেজিত হবেন না, বসুন মিস্টার আজাদ রহমান।